লাস্ট এপিসোডে আমরা শাইয়ান আর কিউনের মধ্যে কিছু ফানি সিন দেখেছিলাম। এরপর শাইয়ান তার ফিঙ্গার অফ নির্বাণার লেভেল আপ করে লাইব্রেরিতে বই পড়ার জন্য চলে যায়। আর সেখানে শাইয়ান যা কিছু করার স্বপ্ন দেখেছিল তার কিছুই করতে পারে না, তার সব প্ল্যান বৃথা চলে যায়। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই শাইয়ান লাইব্রেরিতে সেই মোটা বইটা পড়ছে, যেই বইটা তাকে লাস্ট এপিসোডে সেই লাইব্রেরিয়ান এনে দিয়েছিল। সেখানে শাইয়ান এক এক করে সেই বইয়ের মধ্যে সেই সব স্কিল সম্পর্কে পড়তে শুরু করে, যেসব স্কিল যুগ যুগ ধরে মৌকিন গ্রুপের মধ্যে কন্টিনিউয়াসলি চলে এসেছিল। তখন সে সেখানে এক স্কিল দেখতে পায়, যেই স্কিলের প্র্যাকটিস করলে তোমার কাছে এক ডেভিলের মতো পাওয়ার চলে আসবে। আর এই স্কিলের লেভেল তুমি যত বেশি আপ করতে থাকবে তোমার পাওয়ার ধীরে ধীরে তত বেশি বাড়তে থাকবে। শুধু পাওয়ারই না, এর সাথে তোমার বিউটিও ধীরে ধীরে আপ হতে থাকবে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে যে এই স্কিলটা শুধু মেয়েরাই শিখতে পারবে, ছেলেরা এই স্কিল শিখতে পারবে না। এইসব পরে সেখানে শাইয়ান ভাবছিল যদি এরকমটাই হয়ে থাকে তাহলে আমার মনে হয় আমাদের গ্রুপ লিডারও এই স্কিলের প্র্যাকটিস করে, কারণ তিনিও অনেক বেশি বিউটিফুল আর এরই সাথে অনেক বেশি স্ট্রং। তখনই সে সেখানে আরো একটা স্কিল দেখতে পায় যার নাম সিক্রেট অফ জয়। এই স্কিলের সাহায্যে এক পার্সন অন্য পার্সনের বডির ভেতর থেকে যত পাওয়ার আছে সব অ্যাবজর্ব করে নিজের কাল্টিভেশন পাওয়ার বাড়াতে পারে। আর এটা মূলত ডুও কাল্টিভেশন স্কিল। আর আমরা ফার্স্ট কিছু এপিসোডে দেখেছি কিভাবে কিউন শাইয়ানের ভেতর থেকে তার ডিভাইন পাওয়ার অ্যাবজর্ব করে নিজের কাল্টিভেশন পাওয়ার বাড়ায়। এর মানে সেও এই স্কিলটারই প্র্যাকটিস করত। আর এই স্কিল যেই পারফর্ম করে তাকে বাহির থেকে অনেক ভালো আর ইনোসেন্ট মনে হয়, কিন্তু সে ভেতরে ভেতরে অনেক খারাপ, যেমনটা আমরা শুরু থেকেই কিউনকে দেখে এসেছি। এইসব পরে সেখানে শাইয়ান বলতে শুরু করে, হ্যাঁ নিশ্চয়ই এই স্কিলটাই আমার ওয়াইফ কিউনও প্র্যাকটিস করে, যার জন্য তাকে বাহির থেকে কত ভালো আর ইনোসেন্ট মনে হয়, কিন্তু আসলে তো সে অনেক বেশি ইভিল আর হার্টলেস ওমেন। তখনই সে একটা স্কিল দেখতে পায়, যেই স্কিলটা 48তম লিডার, যার সম্পর্কে লাস্ট এপিসোডে লাইব্রেরিয়ান বলছিল সেই ক্রিয়েট করেছে। এই স্কিলের নাম ফিঙ্গার অফ ফ্লাওয়ারি সর্ট। তখনই শাইয়ান জানতে পারে যে এই মৌকিন গ্রুপের মধ্যে আজ পর্যন্ত যতগুলো লিডার ছিল তারা সবাই ফিমেল ছিল, কিন্তু শুধু 48তম লিডারই একমাত্র এই গ্রুপের মেল লিডার ছিল। আর তিনি এই স্কিল ফর্ম করেছিল। আর এই স্কিলের সাহায্যে একজন পার্সন তার ফিঙ্গারের সাহায্যে এনার্জি থ্রো করতে পারে, আর সেই এনার্জি হুবহু সর্ডের মতোই কাজ করে। আর এই সর্ড শুধু একটাই ক্রিয়েট হবে না, অনেকগুলো ক্রিয়েট হবে। এইসব দেখে সেখানে শাইয়ান অনেক বেশি খুশি হয়ে যায়। তখনই সে এই জিনিসটা দেখতে পারে যে আজ পর্যন্ত এই স্কিল কেউ চুজ করেনি। এটা জেনে সে একটু শক হয়ে যায়। আর এরই সাথে সে ভাবতে শুরু করে, কি এটা এত অ্যামেজিং আর এত স্ট্রং স্কিল হওয়ার সত্ত্বেও আজ পর্যন্ত কেউ কেন এই স্কিলটা চুজ করেনি আর এই স্কিলের প্র্যাকটিস করেনি। তখনই শাইয়ান সেই স্কিলের ডিসক্রিপশন পড়ে, যেখানে লেখা ছিল এই স্কিলটা যেই পার্সন প্র্যাকটিস করবে সে যত বেশি স্ট্রং হবে ধীরে ধীরে সে তত বেশি আগলি হতে শুরু করবে। আর এই স্কিলের উপরে এটাও লেখা ছিল যে এই স্কিলটা শুধু সেই পার্সনেরাই চুজ করো যারা অনেক বেশি হ্যান্ডসাম, নয়তো এই স্কিলটা তোমাদের চুজ করার কোনো দরকার নেই, কারণ যদি এরপরও তোমরা এই স্কিলটা চুজ করো তাহলে তোমাদের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যাবে। এইসব পরে সেখানে শাইয়ান অনেক বেশি খুশি হয়ে যায়। আর এরই সাথে সে সেখানে বলতে শুরু করে, হ্যাঁ আমি এখানে আমার জন্য সুটেবল স্কিল খুঁজে পেয়েছি। এই স্কিলটা সেই পার্সনদের জন্যই যারা অনেক বেশি হ্যান্ডসাম, আর আমার মনে হয় না এই গ্রুপের মধ্যে আমার থেকে বেশি হ্যান্ডসাম আর কোনো পার্সন হবে। এর মানে নিশ্চয়ই এই স্কিলটা শুধু আমার জন্যই তৈরি হয়েছে। আর তার এই সব কথা যখন সেই লাইব্রেরিয়ান শোনে তখন সে বলে, ও তাহলে তুমি এই স্কিলটা চুজ করেছো। আর এই স্কিলটার নাম ফিঙ্গার অফ ফ্লাওয়ারি সর্ট। এই স্কিলটা শেখার জন্য তোমাকে অনেক বেশি হ্যান্ডসাম হতে হবে, আর হ্যাঁ এটা মানতে হবে যে তুমিও অনেক বেশি হ্যান্ডসাম, এর মানে তুমি এই স্কিলটা ট্রাই করতে পারবে। এটা শুনে সেখানে শাইয়ান অনেক অ্যাটিটিউডের সাথে বলে, হ্যাঁ অবশ্যই এই স্কিলটা যদি আমি ট্রাই করতে না পারি তাহলে আমার মনে হয় না মৌকিন গ্রুপের মধ্যে আর এরকম কোনো পার্সন আছে যে এই স্কিলটা ট্রাই করতে পারবে, কারণ এই পুরো গ্রুপের মধ্যে সব থেকে হ্যান্ডসাম পার্সন আমি। এইসব শুনে সেই লাইব্রেরিয়ান সেই বই এনে শাইয়ানকে দিয়ে দেয়। আর শাইয়ানও সেই বই পড়তে শুরু করে যে এই স্কিলটা কিভাবে শিখতে হবে আর এই স্কিল শেখার জন্য তাকে কি কি করতে হবে। তখন সে জানতে পারে যে এই স্কিলটা শিখলে তার ভেতরের ইন্টারনাল পাওয়ার অনেক বেশি বেড়ে যাবে। আর এরই সাথে সে তার ফিঙ্গারের সাহায্যে এনার্জির তৈরি অনেকগুলো সর্ডও ক্রিয়েট করতে পারবে। আর এই স্কিলের সাহায্যে তুমি শুধু তোমার খালি আঙুল দিয়েই গুলি চালাতে পারবে, হুবহু সেই ছাপরি টিকটকারদের মতো।
এই স্কিলটা অনেক বেশি পাওয়ারফুল। 48তম লিডার এই স্কিলটাকে অনেকগুলো স্কিল কম্বাইন করে তৈরি করেছিল। এর মানে তুমি এই একটা স্কিল শিখলেই, একসাথে অনেকগুলো স্কিল শিখলে যেই ফায়দা হতো সেই ফায়দা এই এক স্কিলেই হবে। আর এরপর যখন সাইয়ান সেই স্কিলের বই পুরোটা পড়ে ফেলে, তখন সে বলতে শুরু করে, আরে আমি তো ভেবেছিলাম এই স্কিলটা শিখে আমি এটা করব ওটা করব, কিন্তু এখানেও ছোট একটা প্রবলেম আছে। না না, এটা কোনো ছোট প্রবলেম না, এটা অনেক বড় একটা প্রবলেম। কারণ এই বইয়ের মধ্যে লেখা আছে যে এই স্কিলটা শেখার জন্য তোমাকে সুন্দর মেয়েদের কাছে থাকতে হবে। আর যখন সুন্দর মেয়েরা তোমার কাছে থাকবে, তখন তাদের বডি থেকে যেই স্মেলটা রিলিজ হবে, আর সেই স্মেলটাই যখন তুমি অ্যাবজর্ব করবে, তখন সেই স্মেলই তোমার ইন্টারনাল পাওয়ারে কনভার্ট হয়ে যাবে। আর সেই পাওয়ার ইউজ করেই তুমি তোমার আঙুলের সাহায্যে শট ক্রিয়েট করতে পারবে। তাই এই স্কিলটা শেখার জন্য সিম্পলি তোমাকে শুধু সুন্দর মেয়েদের কাছে থাকতে হবে। কিন্তু আমি এরকমটা কি করে করব? আমাদের গ্রুপ লিডার সেও অনেক বেশি বিউটিফুল, কিন্তু আমি তো ওনার কাছে সব সময় থাকতে পারবো না। আমি শুধু সেই সময় ওনার কাছে যেতে পারবো যখন আমি ওনাকে ট্রিটমেন্ট করি, অথবা অনেক বেশি ইম্পর্টেন্ট কোনো ম্যাটার হলে। এছাড়া যদি আমি সবসময় ওনার কাছাকাছি থাকি, তাহলে নিশ্চয়ই তিনি আমাকে মেরে ফেলবে। আর আমার ওয়াইফ কিউন, সেও অনেক বেশি বিউটিফুল, কিন্তু সে অনেক বেশি ডেঞ্জারাস। তার কাছে যদি আমি বেশি সময় থাকি, তাহলে তো আমার মনে হয় সে আমার ইন্টারনাল এনার্জির সাথে আমাকেও অ্যাবজর্ব করে ফেলবে। তাহলে এখন আমি কার কাছে যাব? ইয়েনার, সেও তো অনেক বেশি বিউটিফুল, কিন্তু না, তার কাছেও যেতে পারবো না, কারণ লাস্ট টাইম আমি তার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিলাম। আর সে তো গ্র্যান্ড এল্ডারের ডাইরেক্ট স্টুডেন্ট। মৌকিন গ্রুপের বেশিরভাগ মেয়েই আমাকে অনেক বেশি লাইক করে, তারা তো সব সময় আমার কাছে আসতে চায়। কিন্তু গ্র্যান্ড এল্ডার ভুলিশিয়ানের সাথে সেই ইনসিডেন্টের পর থেকে তারা সব সময় আমার কাছ থেকে দূরে দূরে থাকে, কারণ তারা আমাকে যতটা পছন্দ করে এর থেকেও অনেক বেশি গ্র্যান্ড এল্ডার ভুলিশিয়ানকে ভয় পায়। সত্যি আমার লাগতো অনেক বেশি খারাপ, কারণ সব সময় সব মেয়েরা আমার পেছনেই পড়ে থাকতো। কিন্তু যেই দিন থেকে গ্র্যান্ড এল্ডার ভুলিশিয়ানের সাথে আমার সেই ইনসিডেন্টটা হয়েছিল, সেই দিনের পর থেকে সব মেয়েরা আমার কাছ থেকে দূরে দূরে থাকে। আর আমি এখানে এত অ্যামেজিং একটা টেকনিক পেয়েছি, যেই টেকনিকটা শেখার জন্য আমাকে মেয়েদের কাছে কাছে থাকতে হবে। তখন দেখো আমার কাছে কোনো মেয়েই আসতে চায় না। এই বইয়ের মধ্যে লেখা আছে, যদি এই স্কিলটাকে দ্রুত মাস্টার করতে চাও, তাহলে তোমায় কমপক্ষে 5 জন সুন্দর মেয়ের কাছে থাকতে হবে। এর থেকে বেশি হলে আরো ভালো। কিন্তু দেখো এখানে আমার লাক কত খারাপ, এখন আমার কাছেই তো কোনো মেয়ে আসতে চায় না, তাহলে আমি 5টা মেয়ে কোথায় পাবো? তাই এখন তো আমার আর মনে হচ্ছে না যে আমি আমাদের গ্রুপের মধ্যে এরকম কোনো মেয়েকে পাবো যাদের সাথে আমি এই স্কিলের প্র্যাকটিস করার জন্য সময় কাটাতে পারবো। তাই এখন আমার মনে হয় আমাকে অন্য গ্রুপের মেয়েদের কাছেই যেতে হবে। সে যখন এইসব কিছু ভাবছিল, তখনই তার মনে পড়ে যে এখন তো তাকে তার ফিঙ্গার অফ নির্বাণা ইউজ করে লিডারের ইনজুরি হিল করার সময় হয়ে গেছে। কিন্তু না, আজ আমি ওনার কাছে যাব না, কারণ যদি আমি আজ ওনার কাছে যাই আর আমি আমার এই টেকনিকটা ইউজ করি, তাহলে তিনি আমার উপর সন্দেহ করতে শুরু করবে যে আজ সকালেই তো তোমার এই স্কিলটা লেভেল 2 তে ছিল, তাহলে এত অল্প সময়ের মধ্যেই কি করে লেভেল 3 তে চলে গেছে। তাই আজ না, কাল যাব, কাল যেই ওনাকে হিল করব। তখনই সিন এর পরের রাতে শিফট হয়, কারণ সাইয়ান সব সময় ওনাকে তার ফিঙ্গার অফ নির্বাণা ইউজ করে রাতে এসেই হিল করতো। আর আজ যখন সাইয়ান সেই স্কিলটা লিডারের উপর ইউজ করে ওনার ইনজুরি হিল করার ট্রাই করছে, তখন লিডারও এই জিনিসটা ফিল করতে পারে যে আজ তার এই স্কিলের পাওয়ার অনেক বেশি মনে হচ্ছে, আর অন্য দিনের তুলনায় আজ আমার অনেক বেশি ভালো ফিল হচ্ছে, আর আজ তো আমার ইনজুরি অনেক দ্রুত হিল হচ্ছে। তখনই সেখানে একটা ব্লাস্ট হয়, কারণ এখানে সাইয়ানের এই স্কিলের জন্য লিডারের পাওয়ারও ধীরে ধীরে রিকভার হচ্ছিল। আর এই মোমেন্টে ওনার পাওয়ার একসাথেই অনেক বেশি রিকভার হয়ে গেছে, যার জন্য সেখানে একটা ব্লাস্ট হয়, আর সেই ব্লাস্টেই সেখানে লিডারের খাটও ভেঙে যায়। এই জিনিসটা দেখে সেখানে লিডারও অনেক বেশি শক হয়ে যায়, আর এরই সাথে তিনি সাইয়ানকে জিজ্ঞেস করে, হঠাৎ করে তোমার এই স্কিলটা এত বেশি পাওয়ারফুল কি করে হয়ে গেছে? আর এরই সাথে তিনি সেখানে অনেক বেশি খুশি হয়ে বলতে শুরু করে, এর মানে কি এখানে আমার ইনজুরি পুরোপুরি হিল হয়ে গেছে, নাকি এখনো আমার ইনজুরি ফুললি হিল হয়নি? এইসব বলতে বলতেই তিনি সেখানে অনেক বেশি সিরিয়াস হয়ে সাইয়ানকে বলে, হেই, তুমি নিশ্চয়ই আমার কাছ থেকে কিছু না কিছু তো লুকোচ্ছ, কারণ আমি ফিল করতে পারছি যে তোমার এই স্কিলের লেভেল আপ হয়ে গেছে। তুমি তো বলেছিলে যে এই স্কিলকে লেভেল আপ করতে অনেক সময় লাগবে, তাহলে কি করে 2 দিনের মধ্যেই তোমার এই স্কিল লেভেল 2 থেকে 3 তে চলে গেছে? সত্যি করে বলো, তুমি এখানে আমার কাছে কি লুকোচ্ছ? এইসব শুনে সাইয়ানও সেখানে অনেক বেশি ভয় পেয়ে যায়।
আর এরই সাথে সে সেখানে অ্যাক্টিং শুরু করে দেয় আর বলে, লিডার কি আপনি আমার উপর সন্দেহ করছেন? আমি আপনার এত লয়াল একজন সার্ভেন্ট, আমি কখনোই আপনাকে কোনো মিথ্যা কথা অথবা আপনাকে ধোঁকা দিতে পারি না। আপনি কি করে ভাবতে পারেন যে আমি আপনার কাছ থেকেও কোনো কিছু লুকোচ্ছি? দেখেন, আমার চোখের নিচেও ডার্ক সার্কেল পড়ে গেছে, কারণ কাল রাতেই আমার স্বপ্নে ফার্স্ট গ্রুপ লিডার এসেছিল, যে আমাকে এই স্কিলটা দিয়েছিল। তিনিই আমাকে এই স্কিলটাকে লেভেল আপ করতে সাহায্য করেছে। আপনার কি মনে হয় আমি নিজে থেকে এরকম কোনো কিছু করতে পারবো? কাল পুরো রাত জেগে আমি ওনার কথা মতো এই স্কিলের উপর কাজ করেছি, যাতে এই স্কিলটাকে লেভেল আপ করতে পারি আর আপনার ইনজুরি হিল করতে পারি। কিন্তু আজ এটা আমি কি দেখছি যে আপনি আমার উপরই সন্দেহ করতে শুরু করেছেন। সত্যি আমি তো ভেঙে গেলাম। তখন সে সেখানে মনে মনে ভাবছিল, আমার ভাগ্য অনেক ভালো, কারণ আমি সেই অরিজিন পয়েন্টগুলো ইউজ করে এই স্কিলটাকে শুধু লেভেল 3তেই নিতে পেরেছিলাম। যদি কোনোভাবে এই স্কিলটাকে লেভেল 4-এ নিয়ে যেতাম, তাহলে তো আমি এখানে কোনো মিথ্যা কথা বলেও বাঁচতে পারতাম না। নিশ্চয়ই তিনি আমাকে ধরে ফেলতো আর আমিও এক্সপোজ হয়ে যেতাম। আর এখানে শাইয়ানের এইসব কথা শুনে লিডারও তার উপর বিশ্বাস করে ফেলে আর বলে, সরি, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, কিন্তু এটা মানতে হবে এই স্কিলটা লেভেল আপ হওয়ার সাথে সাথেই অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে, যার জন্য আজ এখানে আমার অনেক ভালো ফিল হচ্ছে। তাহলে বলো তুমি কি চাও, আমি তোমার সব ইচ্ছা পূরণ করব। এইসব শুনে সেখানে শাইয়ান আবার অ্যাক্টিং করতে শুরু করে আর সেই বই বের করে বলে, লিডার আপনি আমাকে লাইব্রেরির যেই টোকেন দিয়েছিলেন সেই টোকেন ইউজ করে আমি এই বইটা লাইব্রেরি থেকে নিয়ে এসেছিলাম, কিন্তু এই বইয়ের মধ্যে যেই স্কিলটা লেখা আছে সেই স্কিলটা কি করে শিখতে হবে অথবা কি করে পারফর্ম করতে হবে এই জিনিসটাই আমি বুঝতে পারছি না। তাই প্লিজ আপনি আমাকে একটু বুঝিয়ে দিন যে আমি কি করে এই স্কিলটা শিখতে পারবো। এইসব শুনে লিডার সেই বইটা নিয়ে চেক করে আর বলে, ও ফিঙ্গার অফ ফ্লাওয়ারি সর্ড, তাহলে তুমি এই স্কিলটা চুজ করেছো। সত্যি এটা অনেক অ্যামেজিং একটা স্কিল, কিন্তু তুমি এই স্কিলের প্র্যাকটিস এখানে থেকে করতে পারবে না। কিন্তু আমি একটা প্লেস সম্পর্কে জানি, যেখানে যাওয়ার পর তুমি এই স্কিলের প্র্যাকটিস অনেক ভালোভাবে করতে পারবে। তখনই সিন শিফট হয় আর আমরা শাইয়ানকে জিয়েংলিন নামক এক শহরের মেন গেটের সামনে দেখতে পাই। আর এই শহরের মধ্যেই মোকিন গ্রুপের থার্ড এল্ডার একটা কোঠা চালায়। আপনারা একটু বুঝে নিবেন, আমি কোঠাই বলবো, বেশ্যালয় বলতে একটু খারাপ শোনা যায়। থার্ড এল্ডারের এই কোঠার নাম অ্যাফেকশন প্রিভিলিয়েন্স। আর এই কোঠায় যারা কাজ করে তারা নিজেদের দেহের ব্যবসা করে না, তারা নিজেদের ট্যালেন্টের ব্যবসা করে। এখানে তারা পিয়ানো বাজায়, ডান্স করে, গান গায় ইত্যাদি ইত্যাদি। আর এখানে শাইয়ান আসার পর সে ভাবতে শুরু করে, সত্যি কি এই কোঠার মধ্যে ওইসব কিছু হয় না? এখানে কি সত্যি শুধু তারা নিজেদের ট্যালেন্টই বিক্রি করে? কিন্তু কোনো সমস্যা নেই, যেহেতু এখানে চলেই এসেছি সেহেতু ভেতরে গেলেই সবকিছুই বুঝতে পারবো। তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে গ্রুপ লিডার শাইয়ানকে বলেছিল যে এই স্কিলটা শেখার জন্য তোমাকে সুন্দর মেয়েদের কাছে কাছে থাকতে হবে। আর আমি এরকম একটা প্লেস সম্পর্কে জানি যেখানে গেলে তুমি সব সময় সুন্দর সুন্দর মেয়েদের কাছে কাছেই থাকতে পারবে। সেটা একটা কোঠা, আর সেই কোঠার ওনার আর কেউ না, আমাদের এই মৌকিন গ্রুপেরই থার্ড গ্র্যান্ড এল্ডার। এটা শুনে নিশ্চয়ই তুমি অনেক বেশি ভয় পেয়ে গেছো, কারণ আমাদের গ্রুপের যে ফার্স্ট এল্ডার সে তোমার উপর অনেক বেশি রেগে আছে আর সে সুযোগ পেলেই তোমাকে মেরে ফেলবে। কিন্তু এখানে তোমার কোনো টেনশন করতে হবে না, কারণ আমাদের গ্রুপের থার্ড গ্র্যান্ড এল্ডার সব সময় নিউট্রাল থাকে। সে কখনোই আমার আর গ্র্যান্ড এল্ডারের পক্ষ হয়ে কাজ করে না, সে সব সময় এই সব কিছু থেকেই দূরে থাকে। তাই তুমি যখন সেখানে যাবে তখন তিনি তোমায় কিছুই করবে না, আর সেখানে যদি তুমি অনেক সময় থাকো তাহলে তোমার অনেক ফায়দা হবে, এরই সাথে ওনারও অনেক ফায়দা হবে। এটা শুনে সেখানে শাইয়ান অনেক বেশি শক হয়ে জিজ্ঞেস করে, কিন্তু এক মিনিট, আমি এই জিনিসটা বুঝতে পারছি না যে আমি সেখানে গেলে ওনার কি ফায়দা হবে। এটা শুনে লিডার বলে, না, আমি এই সম্পর্কে তোমাকে কিছুই বলবো না, সেখানে যাওয়ার পর তুমি নিজেই এই জিনিসটা বুঝতে পারবে। এইসব শুনে সেখানে শাইয়ান অনেক বেশি ভয় পেয়ে যায় আর এরই সাথে সে ভাবতে শুরু করে, সত্যি এখন তো আমার অনেক বেশি ব্যাড ফিলিং হচ্ছে। তখনই সেখানে লিডার আবার ওনার কথা কন্টিনিউ করে বলে, এখানে শুধু আমার একটা জিনিস নিয়েই টেনশন হচ্ছে, যে সেই ব্যাড ওমেন গ্র্যান্ড এল্ডার সে যদি তোমাকে কখনো একা পেয়ে যায় তাহলে নিশ্চয়ই সে তোমাকে মেরে ফেলবে। কিন্তু সে এরকমটা ততক্ষণ পর্যন্ত করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি এই গ্রুপের ভেতর থাকবে। কিন্তু যদি তুমি এই স্কিলটাকে মাস্টার করতে চাও তাহলে নিশ্চয়ই তোমাকে থার্ড এল্ডারের সেই কোঠায় যেতে হবে, আর সেই কোঠা আমাদের এই শহরের ভেতর নেই। তার জন্য তোমাকে জিয়েংলিন শহরে যেতে হবে। যেহেতু সেই প্লেস অন্য একটা শহরে অবস্থিত, তাই তোমাকেও সেই শহরে যেতে হবে।
আর যদি তুমি সেখানে চলে যাও তাহলে গ্র্যান্ড এল্ডার তোমার উপর সেখানে অ্যাটাক করতে পারে, আর যদি তিনি এরকমটা করে তাহলে সেই সময় আমি তোমাকে প্রোটেক্ট করতে পারবো না। এই জিনিসটার জন্যই আমার এখানে অনেক বেশি টেনশন হচ্ছে। এইসব শুনে সাইয়ান বলে, লিডার আপনাকে এইসব কিছু নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, কারণ আমি এই জিনিসটাকে হ্যান্ডেল করে নেব। এটা শুনে সেখানে লিডারও অনেক বেশি শক হয়ে যায়, আর তিনি জিজ্ঞেস করে, কি? আমার জানা মতে তোমার কাছে তো এরকম কোনো স্কিল নেই যার সাহায্যে তুমি ওনার অ্যাটাক ব্লক করতে পারবে অথবা ওনার সামনে থেকে বেঁচে পালাতে পারবে, তাহলে তুমি এরকমটা কি করে করবে? এইসব শুনে সাইয়ান বলে, এর কারণ আমি একটা বই পাবলিশ করেছি। না, আমি একটা বই সম্পর্কে শুনেছি যার নাম টিয়ার অফ বিউটিস লেসবিয়ান। সেই বইয়ের মধ্যে অনেক পাওয়ারফুল আর অনেক খারাপ এক ওমেন সম্পর্কে লেখা আছে, আর তার এক অনেক ইনোসেন্ট আর বিউটিফুল স্টুডেন্টও আছে। কিন্তু সেই ব্যাড ওমেন সবসময় তার স্টুডেন্টের সাথে মেন্টালি, ফিজিক্যালি, এমনকি সেক্সুয়ালিও অনেক খারাপ বিহেভিয়ার করে। আমার মনে হয় নিশ্চয়ই আপনি এতটুকু শুনেই বুঝতে পারছেন যে এই বইটা শুধু ডার্টি না, অনেক বেশি ডার্ক। এইসব শুনে সেখানে লিডার অনেক বেশি রেগে যায় আর বলে, কি? লাস্ট টাইম তুমি কিউন সম্পর্কেও অনেক ডার্টি একটা বই রিলিজ করেছিলে, আর সবশেষে তুমি সেই বইয়ের মধ্যে নিজের নাম লিখে সবাইকে এই জিনিসটা জানিয়ে দিয়েছিলে যে সেই বইয়ের রাইটার তুমি। এইসব শুনে সেখানে সাইয়ান জিজ্ঞেস করে, কিন্তু এক মিনিট, আপনি কি করে জানেন? আপনিও কি সেই বই পড়েছেন? এটা শুনেই লিডার সেখানে একেবারে শান্ত হয়ে যায় আর বলতে শুরু করে, না, আমি কখনোই এত অশ্লীল বই পড়ি না। তুমি এটা কি করে ভেবেছো? আমি তো তোমাকে আগেই একবার বলেছিলাম যে আমার একটা ফ্রেন্ড আছে যে এই বইটা পড়ে। সেই আমাকে বলেছিল যে এই বইয়ের রাইটার তোমার এক স্টুডেন্ট যার নাম সাইয়ান। এটা শুনে তো আমিও বিশ্বাস করিনি যে না, এরকমটা কি করে হতে পারে। সাইয়ান এরকম কোনো ছেলেই না, সে কখনোই এত অশ্লীল বই লিখতে পারে না। এখানে সাইয়ানও জানে যে লিডার সেই বইটা পড়ে আর ওনার এই বইটা অনেক বেশি ভালো লাগে, আর অপর পাশে লিডারও এই জিনিসটা জানে যে এই বইয়ের রাইটার আর কেউ না, সাইয়ান। কিন্তু তারা কেউ একে অপরের এই সিক্রেট ফ্ল্যাশ করে না, কারণ তারা দুজনই একে অপরের কাজে অনেক বেশি এনজয় করে। তখনই সেখানে সাইয়ান বলে, হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। লাস্ট টাইম যেই বইটা রিলিজ হয়েছিল সেই বইয়ের রাইটার আমি না, আর এইবারও যেই বইটা রিলিজ হয়েছে এই বইটাও আমি লিখিনি। এই বইয়ের রাইটারের নাম শ্রিম্প ক্যাচার। আর আমরা এই বিষয়ে অনেক বেশি রিসার্চ করার পর জানতে পেরেছি যে এই বইটা যেই পার্সন লিখেছে তার অরিজিনাল নাম জিও তানো, আর সে আমাদের ফ্র্যাকশনের না, অন্য এক ফ্র্যাকশনের মেম্বার। এইসব শুনে লিডার বলে, হ্যাঁ, আমিও তার সম্পর্কে অনেক শুনেছি যে সে অনেক বেশি হ্যান্ডসাম, এরই জন্য সেই ফ্র্যাকশনের সব মেয়েরা তার পেছনে পাগল হয়ে থাকে। কিন্তু আমি কখনোই এটা ভাবিনি যে সেও এত অশ্লীল বই লিখতে পারে। তাই এখন তো মনে হচ্ছে সে কোনো ভালো পার্সন না, নিশ্চয়ই সেও অনেক খারাপ একজন পার্সন। তখনই সেখানে সাইয়ান আবার বলে, এখানে সেই এই বইয়ের রাইটার হওয়ার চান্স 50%, আর বাকি 50% চান্স তাদের পাশেই একটা চার্জ আছে, আর সেই চার্জের মধ্যে একটা নান আছে, হয়তো সেই নিজের নাম চেঞ্জ করে এই সব কিছু করছে। এইসব শুনে লিডার বলে, হ্যাঁ, আমিও তার সম্পর্কে শুনেছি যে সে অনেক খারাপ এক ওমেন, কারণ সে ডুয়াল কাল্টিভেশন স্কিলের প্র্যাকটিস করে, যার সাহায্যে সে অন্যদের বডির ভেতর থেকে তাদের ম্যাজিক্যাল পাওয়ার অ্যাবজর্ব করে নিজের কাল্টিভেশন পাওয়ার ইনক্রিজ করে। এখন তো আমার মনে হচ্ছে যে সেই ব্যাড ওমেনই নিজের নাম চেঞ্জ করে সেই বই লিখেছে। এইসব শুনে সেখানে সাইয়ান ভাবছিল, বাকি মহিলাদেরকে তো আপনি খারাপ বলছেন, আপনিও তো তাদের থেকে কোনো দিক দিয়েই আলাদা না, আপনিও অনেক খারাপ এক ওমেন। তখনই সেখানে সাইয়ান তার কথা কন্টিনিউ করে বলে, আপনি কি জানেন এই বইটা সর্বপ্রথম কোথায় পাবলিশড হয়েছিল? এই বইটা সেই হেভেন টেম্পলের পাশ থেকেই সর্বপ্রথম রিলিজ হয়েছিল। এটা শুনে লিডারও সেখানে সাইয়ানের সাথে তাল মিলিয়ে বলে, ও এর মানে চার্চের মানুষরা আর সেখানের পণ্ডিতরাই এত বেশি অশ্লীল, তারা বাইরে বাইরে নিজেদেরকে কত বেশি পরিষ্কার দেখায়, কিন্তু দেখো তাদের কাছ থেকেই সর্বপ্রথম এত অশ্লীল একটা বই রিলিজ হয়েছে। তখনই সেখানে লিডার সাইয়ানের সব প্ল্যান বুঝতে পারে যে সে এখানে 3 ফ্র্যাকশনের মেম্বারদের উপর সেই বইয়ের রাইটার হওয়ার নাম চাপিয়ে দিয়েছে। প্রথমত সেই চার্চ, দ্বিতীয়ত সেই নান, আর তৃতীয়ত সেই ফ্র্যাকশনের সব থেকে হ্যান্ডসাম পার্সন জিও তানো। আর সাইয়ান তাদের প্লেসেই এই বইটা পাবলিশ করেছে, যার জন্য সর্বপ্রথম সেখানের মানুষরাই এই বইটা পড়েছে, আর সময়ের সাথে সাথে সেই বইটা ধীরে ধীরে অনেক বেশি ভাইরাল হয়ে গেছে, যার জন্য সেই বই মৌকিন গ্রুপের মেম্বারদের কাছেও চলে এসেছে। আর যখনই গ্র্যান্ড এল্ডার সেই বইটা পড়েছে
তখন তিনি বুঝতে পেরেছে যে সেই বইয়ের মধ্যে যেই মাস্টার আর ডিসেবল সম্পর্কে লেখা আছে সেটা তার আর তার স্টুডেন্ট সম্পর্কেই লেখা আছে। এই জিনিসটা জেনে তিনি অনেক বেশি রেগে যায় আর এরই সাথে শ্রিম ক্যাচারকে মারার জন্য তাকে পাগলের মতো খুঁজতে শুরু করে। কিন্তু ওনাদের এই সম্পর্কে কোনো ধারণাই নেই যে শ্রিম ক্যাচার আসলে কে। তারা তো সেই প্লেসের উদ্দেশ্যেই রওনা হয়ে গেছে যেই প্লেস থেকে সর্বপ্রথম এই বইটা রিলিজ হয়েছিল। এরই জন্য গ্র্যান্ড এল্ডার এখন তাদেরকে খোঁজার জন্য ব্লিস টেম্পল, হেভেন টেম্পল আর সেই সেক্টর উদ্দেশ্যেই রওনা হয়ে গেছে। তিনি এখন আর কিছু সময় পর্যন্ত শাইয়ানের পেছনে আসবে না। এটাই শাইয়ানের সেই বইটা রিলিজ করার মূল প্ল্যান ছিল আর তার প্ল্যান সাকসেসও হয়েছে। আর প্রেজেন্টের শাইয়ান সেই ব্রোথাল এর মানে সেই কোঠার ভেতর ঢুকে পড়ে আর সেখানে চারদিকে শুধু সুন্দর মেয়ে আর মেয়েই ছিল। এখানের মেয়েরা নিজেদের দেহ না নিজেদের ট্যালেন্ট বিক্রি করে অর্থ উপার্জন করে আর তাকে লিডার এই ব্রোথাল এর মানে এই কোঠা সম্পর্কে যা কিছু বলেছিল সেই সব কিছুই ঠিক একই রকম ছিল। সেখানের পরিবেশ অনেক বেশি বিউটিফুল ছিল, চারদিকে শুধু মেয়ে আর মেয়েই ছিল। আর এখানে এই মেয়েদের ডান্সের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।